দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক হবে। দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক হবে। দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক হবে। লিখেছি, ধারার নাম হলো এটা। আচ্ছা, এটাকে অনেকে রেস জুডিকাটা দিয়ে পড়ায় যে সাক্ষ্য আইনের রেস জুডিকাটা কোনটা, 40 ধারা, বা সাক্ষ্য আইনের রেস জুডিকাটা কত ধারাতে আছে। জুডিশিয়ারিতে এই ধরনের প্রশ্ন আসছে। তাহলে আমরা লিখে নেই যে উক্ত ধারাটিকে সাক্ষ্য আইনের রেস জুডিকাটা বা দোবারাদোষ বলা হয়। উক্ত ধারাটিকে সাক্ষ্য আইনের রেস জুডিকাটা বা সাক্ষ্য আইনের রেস জুডিকাটা, রেস জুডিকাটা বা দোবারাদোষ বলা হয়। আচ্ছা, যখন কোনো মামলার রায়, ডিক্রি বা আদেশ, বহাল থাকে, যখন কোনো মামলার রায়, ডিক্রি বা আদেশ বহাল থাকে, তখন উক্ত মামলার বিষয়ে আদালত পরবর্তীতে সাক্ষ্যের শুনানি করবেন না। পূর্ববর্তী মামলার রায়, ডিক্রি, আদেশ প্রাসঙ্গিক হবে। পূর্ববর্তী মামলার রায়, ডিক্রি, আদেশ প্রাসঙ্গিক হবে। লিখছি? আচ্ছা, তাহলে কি লিখেছি একবার পড়ি আমরা নিজেরাই। পড়েন। সাক্ষ্য আইনের 40 ধারাটি দেওয়ানি কার্যবিধির 11 ধারার সাথে মিলে যায় বলে একে রেস জুডিকাটা বলা হয়। দেওয়ানি কার্যবিধির 11 ধারার সাথে মিলে যায় বলে একে রেস জুডিকাটা বলা হয়। লিখছি? আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 403 ধারায় উক্ত অভিমতের সাথে সাদৃশ্যতা থাকায় ধারাকেও ফৌজদারি কার্যবিধির রেস জুডিকাটা বলা হয়।
403 ধারাকেও ফৌজদারি কার্যবিধি রেস জুডিকাটা বলা হয়। পূর্ববর্তী মামলার যখন পরবর্তী মামলার তো একই সেম টপিক থাকতে হবে, তখনই তো প্রাসঙ্গিক হবে, তাই না? আমার কাছে মনে হয় যে এই আমরা একটু শর্ট করে পড়বো, এখন সামনে পরীক্ষা তো, এই কারণে বেশি কঠিন করে পড়বো না। এই রায়ের প্রাসঙ্গিকতা নিয়ে আর যে ধারাগুলো আছে, ম্যাক্সিমাম ধারা অনুমান সংক্রান্ত ধারা বিধায় আমরা এখানে আর পড়বো না, অনুমানের সাথে পড়ে আসবো। ওকে, ম্যাক্সিমাম ধারা কি সংক্রান্ত? অনুমান সংক্রান্ত বিধায় আমরা আপাতত এই 40 ধারাটাকে আলাদা করে নিলাম। এখন আমরা হেডলাইন করব যে তৃতীয় ব্যক্তির অভিমত যখন মামলায় প্রাসঙ্গিক হয়। তৃতীয় ব্যক্তির অভিমত যখন মামলায় প্রাসঙ্গিক হয়। তৃতীয় ব্যক্তির অভিমত যখন মামলায় প্রাসঙ্গিক হয়, আমরা শুরুতেই লিখব যে তৃতীয় ব্যক্তির অভিমত সাধারণত মামলায় প্রাসঙ্গিক হয় না। তৃতীয় ব্যক্তির অভিমত সাধারণত মামলায় অপ্রাসঙ্গিক, এভাবে লিখে নেই। হ্যাঁ, তৃতীয় ব্যক্তির অভিমত সাধারণত মামলায় অপ্রাসঙ্গিক। আদালত প্রয়োজন মনে করলে তৃতীয় ব্যক্তির অভিমত গ্রহণ করতে পারেন। তৃতীয় ব্যক্তির অভিমত বা বিশেষজ্ঞের মতামত, এভাবে লিখি। আদালত প্রয়োজন মনে করলে তৃতীয় ব্যক্তির অভিমত বা বিশেষজ্ঞের মতামত গ্রহণ করতে পারেন। প্রথম কথাটা হচ্ছে যে মামলায় কি হবে, তৃতীয় ব্যক্তির মতামত অপ্রাসঙ্গিক হয়, কিন্তু আদালত যখন প্রয়োজন মনে করবে তখন তৃতীয় ব্যক্তির মতামত বা বিশেষজ্ঞের মতামত গ্রহণ করতে পারে। মানে এই প্রথম কথাটার ব্যতিক্রম কয়েকটা ধারা আছে, সাধারণত হয় না, কিন্তু এর কয়েকটা ব্যতিক্রম আছে। এই গ্রহণ করতে পারেন কোন কোন ক্ষেত্রে, সেই কয়টা বলা আছে। আমি কি বোঝাতে পেরেছি যে কোন কোন ক্ষেত্রে? এর বাইরে কিন্তু আদালত তৃতীয় ব্যক্তির মতামত গ্রহণ করতে পারবেন না। এই কয়টা ধারা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালত তৃতীয় ব্যক্তির মতামত গ্রহণ করতে পারবেন না। এটা কিন্তু আইন। আমি কি বোঝাতে পেরেছি? এটা হচ্ছে নিয়ম। তাহলে আরো একটা ব্যক্তির মতামত গ্রহণের ক্ষেত্রে ওই বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই, যে কোনো ব্যক্তি মতামত দিতে পারবে। যে তৃতীয় ব্যক্তির মতামত বা বিশেষজ্ঞের মতামত গ্রহণের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির মতামত বা বিশেষজ্ঞের মতামত গ্রহণের ক্ষেত্রে ওই বিষয়ে বিশেষজ্ঞ বা পারদর্শী হওয়ার প্রয়োজন নাই। বিশেষজ্ঞের মতামত গ্রহণের ক্ষেত্রে ওই বিষয়ে বিশেষজ্ঞ বা পারদর্শী হওয়ার প্রয়োজন নাই। ওই বিষয়ে বিশেষজ্ঞ বা পারদর্শী হওয়ার প্রয়োজন নাই। তার মানে এটা বুঝাইতে চাইছে যে ডক্টরের ডিগ্রি থাকারও দরকার নাই, যদি সে অভিজ্ঞ হয়। এর জন্য কোনো ব্যক্তিগত ডিগ্রি থাকার দরকার নাই। যদি সে অভিজ্ঞ হয়, আদালত তার মতামত গ্রহণ করতে পারবে। এর জন্য আলাদাভাবে তারে বলে নাই যে তার ডক্টরেট থাকতে হবে, তার এই থাকতে হবে, সেই থাকতে হবে, এই ধরনের কোনো কথা বলে নাই। যদি সে অভিজ্ঞ হয়, যে কোনো লোকের অভিজ্ঞতায় আদালত কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আমরা এবার লিখি ধারা 45 ধারা থেকে কিন্তু প্রতি বছর একটা প্রশ্ন থাকে।
আদালত চারটি বিষয়ে বিশেষজ্ঞের মতামত বা বিশারদের মতামত গ্রহণ করবেন বা মামলায় প্রাসঙ্গিক হবে। আদালত চারটি বিষয়ে বিশারদের মতামত বা বিশেষজ্ঞের মতামত গ্রহণ করবেন বা মামলায় প্রাসঙ্গিক হবে। আদালত চারটি বিষয়ে বিশেষজ্ঞের মতামত বা বিশারদের মতামত গ্রহণ করবেন বা মামলায় কি হবে? আহা, খুব ভালো হয়েছে। এক, কয়টি বিষয়? আন্ডারলাইন করে জায়গাটাকে। এক, বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান। দেখেন তৃতীয় শ্রেণীতে এটা আমরা পড়ে আসছি মনে হয়। আমাদের ইউনুস ভাই মনে হয় পড়ে নাই। তৃতীয় শ্রেণী কি পড়ে আসছেন সরাসরি? ওরে রে, তাহলে ঠিক আছে, আপনার সাথে আমার মিল আছে। আর আমার রোল হয়েছিল 3। আর জীবনে কোনোদিন আমার এক রোল হয় নাই। আচ্ছা, আমি একটা মাত্র এটাকে আফসোসই বলা চলে যে আব্বা এক হওয়ার জন্য যে কত মার্ক দিল, কিন্তু এক আর হইল না। আর আমাদের সাথে যারা এক ছিল তারা এখন সচিবালয় আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বুয়েটের টিচার। তার মানে তারা চূড়ান্ত মেধাবী ছিল। আমি মাইনার হয়েছি, যারা মেধাবী। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, ব্র্যাকেটে লিখে নেয় সুন্দর করে, কারণ এটা কমন সেন্স। আপনি কোনটা প্রাসঙ্গিক করবেন আর কোনটা করবেন না, এটা আপনি কৌশলী হিসাবে গ্রহণ করবে আদালত, তাই না? বিজ্ঞান কি? বিশেষ জ্ঞান। ভাই, এর বাইরে কি আছে? মানে আমার কাছে লক্কর চক্কর প্রযুক্তি টযুক্তি যা আছে সবই মনে না। আপনি এটা একটা আইনজীবীর কৌশল। সাক্ষ্য আইনে যে যত পারদর্শী তিনি তত বড় লয়ার। সাক্ষ্য আইনে যে যত পারদর্শী তিনি তত বড় লয়ার। তার মানে আপনি কিভাবে এটাকে নিয়ে আসবেন, প্রাসঙ্গিক করবেন, এটা আপনার কমন সেন্সের ব্যাপার। আর এই কমন সেন্সও আবার একটা সাধারণ জ্ঞান। কি বলছে? সাধারণ জ্ঞান। আর সাধারণ জ্ঞান থেকে যেসব অসাধারণ প্রশ্ন হয় ম্যাক্সিমামই পারি না। 2, কলা। কলার নাম হচ্ছে আবার মানবিক, ব্র্যাকেট লিখে নেই বাবা। এই 16 কলা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে প্রায় আপনার মনে হয় সাবজেক্টই আছে ওদের মনে হয় কতগুলা, 40টার উপরে, 100% উপরে কলা অনুষদের বিষয়। কি অনুষদ? যেমন সবজি কলা, সাগর কলা, এগুলা নাকি মানবিক, অনুভূতি, মানবিক। এই কলার বাইরে কেউ যাইতে পারে না আমার মনে হয়। যে এটাও একটা কি কমন সেন্সের বিষয়, যে কোনটা আপনি প্রাসঙ্গিক করবেন আর কোনটা করবেন না, এটা কি আপনার কমন সেন্সের বিষয়। এই কলার বাইরে আমার মনে হয় কিছুই নাই, সবই কলা। 16 কলা থেকে শুরু করে আপনার ছলা কলা, এটাও কলার বিষয়, এটাও প্রাসঙ্গিক হিসাবে আপনি কি নিতে পারেন। 3, আইন। আইন, ওকে। এখন দেশি ও বিদেশি লিখতে পারি, হ্যাঁ অবশ্যই। তাহলে আইন বেআইনও যদি হয় সে, তাও কি মামলায় কি হবে? মানে দেশি বিদেশি তো লিখতেই, সে যদি কি হয় আমাদের বেআইন হয়, তাও মামলায় কি হইতে পারে? প্রাসঙ্গিক হইতে পারে। মানে বিজ্ঞান, কলা আর আইন, এই 3টার বাইরে আমি কিছু দেখি না এই সামগ্রিক জগতে। আমি হাঁটতে গেলেও ওর মধ্যে আইন খুঁজে পাইতেছি। বাংলা সিনেমায় তো কোনো আইন মানা হয় না। মানে পরিচালকদের একটা আলাদা করে সেমিনার করানো উচিত, যে যখন জজদের স্ট্যান্ড নিয়ে কিছু করবেন, কিছু আইন পড়ে আইসেন, এটা উচিত তাদের। একদম মানে ফাঁসি কিভাবে বানায়, কি একটা অদ্ভুত বিষয়, অদ্ভুত। এবং মাথাটা নামায় ফেলেন হাত থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি? বিজ্ঞান, কলা,
বাবা এই কলার মধ্যে কি চারুকলা ঢোকে না? কারুকলা, চারু ও কারুকলা, হস্তশিল্প, মানে কমন সেন্স। এক শব্দের মধ্যে যে কি কারিশমা বা বিস্ফোরণ, এটা একটা কি কমন সেন্স। 3 তো লিখছি না, 4 স্বাক্ষর, স্বাক্ষর বিষয়ে, স্বাক্ষর মানে সাইন, হ্যাঁ স্বাক্ষর বিষয়ে। ওকে, আচ্ছা ধারা 47, এই স্বাক্ষর টিপসই কি স্বাক্ষরের অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত অবশ্যই। একটা জিনিস আপনাদের বলি, যখন যার হাত নাই সে স্বাক্ষর করবে কেমন, একটা প্রশ্ন চাইতেই পারে না। যার হাত নাই সে স্বাক্ষর কিভাবে করবে, এটা কিন্তু একটা মজার বিষয়। বিশেষজ্ঞ, এর জন্য আলাদা কোনো মানে ডিগ্রির প্রয়োজন নাই। বিশেষ অঙ্ক, একটা এমবিবিএস আর একটা এমনিবিএস। যার হাত নাই তিনি কি করে স্বাক্ষর করবেন? তা ওই যে একটা কবিতা ছিল না, বাল্যকালে পড়ে আসছি, যে আপনার ওই যে আপনার বড্ড লেগেছে, কবিতার নামটা কি যেন বলেন তো একটু। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, আম পাতা জোড়া জোড়া মারবো নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, দুই ধারে ওপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। দাদার কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে, দাদার হাতে বড্ড লেগেছে। এই যে একটা বড্ড লেগেছে, তার মানে উনি কলম ছুঁড়ে মারবেন। যিনি সাইন করতে পারবেন না তিনি যদি কলম ছুঁড়ে মারেন, আমরা ধরে নেব তিনি সাইন করে দিচ্ছেন। আমি কি বোঝাতে পেরেছি? যিনি সাইন করতে পারবেন না তিনি যদি একটা কলম ছুঁড়ে মারেন, ধরে নিতে হবে তিনি কি করেছেন? স্বাক্ষর করেছেন বা সাইন করেছেন। এখন আমরা লিখি ধারা কত? 47। তাহলে কলম রাখতে হবে 47 বুঝাইতে গেলে। কি মাথায় কেন বাবা হাত দেখি? ডান হাত না বাম হাত? ডান হাত না বাম হাত? ডান হাত বাম হাত পুরুষের 2 হাতই দেখা যায়। দেখি হস্ততে তো দেখা যাচ্ছে যে আপনার বিয়ে না, বিয়ে নেই, আপনার ছেলের মেয়ের বিয়ে আছে, স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপর গত কিছুদিন আগে আপনার একটা ভালো ফাড়া গেছে না? সামনে একটা ফাড়া তো স্পষ্ট দেখতে পাইতেছি, সামনে একটা আছে। বিদেশ যাত্রাও তো আছে দেখতে পাচ্ছি। আমি হাত দেখতে গেছি, দেখাইতে গেছি যে কয়জন, এই 4টা কমন ডায়লগ আমাকে বলবে যে কার জীবনে মানে পিছনে দুর্ঘটনা ঘটে নাই আর কার সামনে ঘটবে না, এরকম কোন লোক আছে বলেন? তাহলে এই লোকটাকে বলে যে হস্তরেখা বিশারদ। এটার নাম কি? আর হস্তলিপি আর হস্তরেখা কিন্তু এক জিনিস না। হস্তলিপি হচ্ছে আমরা যা এই লিখতেছি লেখা, আর রেখা হচ্ছে হাতের। এই যে আমি যা বললাম, আমি কিন্তু হাত দেখতে জানি, অনেস্টলি অনেক কিছু বলছি, কিন্তু হাত অনেক ভালো। আচ্ছা দেখাবো দেখাবো। তার মানে এই যে আমরা কি করছি, হস্তরেখা আর হস্তলিপি। তাহলে আমরা লিখি হস্তলিপি বা হস্তাক্ষর বিশারদ। ব্র্যাকেটে লিখবো হস্তরেখা বিশারদ নয়, হস্তলিপি। লিপি তো আসে না আজকে, হস্তলিপি বা হস্তাক্ষর। ওরে অক্ষরে হস্তাক্ষর বানান জীবনে লেখেন নাই এই শব্দটা। হস্তলিপি বা হস্তাক্ষর বিশারদ, ব্র্যাকেটে লিখতে হবে কি হস্তরেখা বিশারদ নয়। আদালত কোন দলিল সম্পর্কে, আদালত কোন দলিল সম্পর্কে একটা কলম প্লিজ। তার কাছে চাইছেন সে বলছে, কিন্তু তার কাছে দ্বৈত কলম নাই। না না পাইছি পাইছি আমরা। তাহলে হস্তলিপি
বা হস্তাক্ষর বিশারদ, কিন্তু হস্তরেখা বিশারদ এই প্রশ্নটাও পাইতে পারে, রেডিমেড কোশ্চেন এটা আসতে পারে। আমি বলছি যে আপনাদের প্রশ্ন রেডি হয়ে আছে, তার মানে এটাও একটা রেডিমেড কোশ্চেন, এটা আসতে পারে। তাহলে আমরা কি লিখতে শুরু করছিলাম যে আদালত কোন দলিল সম্পর্কে হস্তরেখা বা হস্তলিপি বিশারদের অভিমত গ্রহণ করতে পারেন বা প্রাসঙ্গিক হবে। হস্তলিপি বা হস্তাক্ষর আগেরটা দলিল সম্পর্কে হস্তলিপি বা হস্তাক্ষর বিশারদের বিশারদের অভিমত গ্রহণ করতে পারেন বা মামলায় প্রাসঙ্গিক হবে। হ্যাঁ, হস্তাক্ষর বিশারদের বা মামলায় প্রাসঙ্গিক হবে। আপনাকে খুবই সুন্দর লাগতেছে, আমি লাইভে লাল করলে সবাইকে ভালো লাগে না, আমার লাগছে। অভিমত গ্রহণ করতে পারেন বা মামলায় প্রাসঙ্গিক হবে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমাদের কিন্তু এমসিকিউ এখানে এসেছে হস্তরেখা বিশারদ, হস্তলিপি বিশারদ, তারপর এই যে টিপসই বিশারদ, তারপর আসতে পারে কি আসতে পারে বলেন একটু। অন্য কিছু একটা দিয়ে দিছে, হস্তরেখা কয়েক রকম দ্বারা দেখছে, অনেকে কিন্তু হস্ত দেখে তাকাই দিচ্ছে। তার মানে যিনি জ্যোতিষী তিনি কি করবেন, রেখা দেখবেন। আমার এটা কম নয়। ধারা 48, ধারা 48 অধিকার ধর্ম ও প্রথায় অধিকার ধর্ম ও প্রথায় কোনো কিছু বিশেষ কোনো কিছু থাকলে অধিকার ধর্ম প্রথায় বিশেষ কোনো কিছু থাকলে তা মামলায় প্রাসঙ্গিক হবে। বুঝতে পারছি? এ বাবু, বুঝতেছেন না? খারাপ লাগতেছে? আমার মোটেও খারাপ লাগতেছে না, মাথা ব্যথা করতেছে, আমি অনুভব করার চেষ্টাও করছি না। এবং ব্যথা কিন্তু একটা মানসিক রোগ, এটা আমি আপনাকে প্রমাণ করে দেবো। দেখেন, আমার হাতে অনেক কাটাছিঁড়া আছে। আমি একটা সায়েন্স ফিকশন বইয়ে পড়েছিলাম, পড়ার পর একটু নিজে কাইটা দেখি যে এটা একটা মানসিক রোগ কিনা। 100% মানসিক রোগ। ব্যথা একটা মানসিক রোগ। কিভাবে ম্যাডাম? আপনার জীবনে হাত দিয়েছেন, রক্ত দেখছেন, এরকম হয়েছে? এর আগে টের পান নাই? দেখার পর যন্ত্রণা শুরু হয়েছে, চোখ ধরার পরে, চোখ দেখার পরে যন্ত্রণা শুরু হয়েছে, তার আগে চোখ খাইয়া যাচ্ছে, হয় না এরকম কোন দিন? তাহলে ব্যথাও একটা মানসিক রোগ। হ্যাঁ, এই কারণে করেন না এরকম। আমার মাথা ব্যথাটাকে কিন্তু আমি সাইডে রেখে দিচ্ছি। সারা রাত ধরে মাথা ব্যথা, সারা দিন ধরে মাথা ব্যথা, এখনো মাথা ব্যথা করছে, তাই উহা করেন না। ওকে, তাহলে ধর্ম হলো স্রষ্টা প্রদত্ত বিধিবিধান যা অলঙ্ঘনীয়। হ্যাঁ, ধর্ম হলো স্রষ্টা প্রদত্ত বিধিবিধান যা অলঙ্ঘনীয়। ধর্ম হলো স্রষ্টা প্রদত্ত বিধিবিধান যা অলঙ্ঘনীয়। অলঙ্ঘনীয় মানে বোঝেন? আচ্ছা, তার মানে আপনারা পিকে দেখছেন? পিকে দেখছেন? পিকে দেখছেন কিনা? এই যে আমাকে আমির খান নাম নাকি আমির খান? আমির খানের পিকে। তার মানে আমির খান হঠাৎ করে নামলো, নামার পর আমি তো দেখলাম যে সে কিভাবে নামছে, আপনারাও দেখছেন। নামার পর আর সে বলতে না অনেক কিছু। তার সাইকোলজিটা আমার কাছে ভালো লাগছে।
যে সে দেখলো যে ভগবানের সবাই কি করে সম্মান করে, তাহলে সবাই তার একটা চর দেয়, দুই গালে দুইটা ভগবান লাগাই রাখছে, যে জানো ভগবান একটু তার গালে কেউ চর না মারতে পারে। এখানে একটা দারুণ সাইকোলজি দেখাইছে যে মুসলমানের জন্য যেটা সহি সেটা খ্রিস্টানদের জন্য আবার দেখা যাচ্ছে যে ওইটা সহি না, আবার খ্রিস্টানদের জন্য যেটা সহি ওইটা আবার মুসলমানদের জন্য নিষিদ্ধ, এরকম আছে না ব্যাপার দেখাইছে না। এইটা এই কারণে বলতেছি যে যার ধর্ম তার, কোনো ব্যক্তি তার ধর্মের বাইরে কোনো আইন মান করতে পারবে না। মুসলমানদের জন্য আলাদা আইন করছে, হিন্দুদের জন্য আলাদা আইন করছে, তারপর দেখবেন যে মুসলমানের মধ্যে শিয়া সুন্নি তাদের জন্য আবার আলাদা আলাদা আইন করছে। এই আইনে যা আছে তাই ঘটবে, এর বাইরে কোনো আইন কোনো কিছু সাংঘর্ষিকতা নিয়ে করা যাবে না। আইনে যেটা আছে সেটার বাইরে যাওয়া যাবে না। যদি আইনের বাইরে কিছু আসে, মানে ধর্মের বাইরে কিছু যদি আইন করতে আসে, সব কি হয়ে যাবে? মামলায় অপ্রাসঙ্গিক হবে। আবার আমার ধর্মে যা আছে সেটা মামলায় কি হবে? প্রাসঙ্গিক হবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? যে ধর্ম হচ্ছে স্রষ্টা প্রদত্ত এমন এক বিষয়, সবাই তো উপরে মানে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সবাই কি উপরে মানে না? আচ্ছা, তার মানে এটা স্রষ্টা প্রদত্ত একটা বিধিবিধান যা অলঙ্ঘনীয়, কেউ কিন্তু এটা লঙ্ঘন করতে পারবে না। এখানে কোনো আইনও চলবে না, যদি কোনো কিছু আসে মামলায় প্রাসঙ্গিক হবে। বুঝাইতে পারছি কথাটা? অধিকার হলো সত্য বা মালিকানা, লিখে নেই। অধিকার হলো সত্য বা মালিকানা। মাই ডিয়ার লার্নেড, একজনের ঠকাইতে আরেকজনের জিতাইতে আমরা আমাদের সম্পত্তির এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক করতে পারি, পারি কি পারি না? আমার জমি আমি দেবো, যারে খুশি তারে দেবো। এই জায়গায় কেউ এসে ঠেকায়, পিস্তল ঠেকায়ও কিছু করতে পারবে? আমার জমি আমি দেব, যারে খুশি তাকে দেবো। আমার বউ আমি নেবো, যেমন খুশি তেমন নেবো। আরেকজন এসে বলার কিছু আছে? এটাও কি আমার একটা অধিকার? তার মানে অধিকারেও যদি কোনো কেউ কিছু ব্যতিক্রম দেখাইতে আছে, তা মামলায় প্রাসঙ্গিক হবে না, আবার অপ্রাসঙ্গিকও হইতে পারে। কিভাবে পারে? যে আপনি আপনার জমি দান করে দিতে পারেন, আপনি বিক্রয় সূত্রে দলিল করতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন। এখানে কারো কোনো আইন চলবে? চলতে পারে? প্রথাও এমন একটা বিষয়, প্রথা এমন এক অলিখিত বিধিবিধান, লিখি, প্রথা হলো এমন এক অলিখিত বিধিবিধান, প্রথা হলো এমন এক অলিখিত বিধিবিধান যা দীর্ঘদিন ধরে চর্চিত হয়ে আসছে, যা দীর্ঘদিন ধরে বিশেষ স্থান বা পরিবারের উপর চর্চিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে বিশেষ স্থান বা পরিবারের উপরে চর্চিত হয়ে আসছে এবং অলঙ্ঘনীয়। এই প্রথা সম্পর্কে আমি একটু বলবো। আমাকে নানি দাদিকেও তার কিছু কথা শুনতে যাই, আমরা যাই কি যাই না? আসিল, এই যে বলে এখানে একটা গাছ আসিল না, দেখছেন? এটা আসিল, কাইটা লাইছে। কে বলে? এক মুরব্বী লোক বলে এখানে একটা বট গাছ আসিল না, আসিল, কাইটা ফেলাইছে। এখানে একটা কাছারি ঘর আসিল না, আসিল কি, কাইটা ফেলাইছে। তাই নানি দাদিরাও যদি কোনো কারণে আদালতে আনতে হয় প্রথা সম্পর্কে বলতে, তাও মামলায় কি হবে? প্রাসঙ্গিক হবে। এই কারণে বলছি যে এই মুসলমান কিন্তু আপনার নাকফুল পরে না, আবার হিন্দু হাতে কি পরে না? শাখা পরে না। আছে কি নাই? এখন দেখবেন যে দীর্ঘদিন ধরে এখন শাখা পরার নিয়ম নাই। এরা নতুন একটা নিয়ম করছে যে শাখার বদলে এরা এই জায়গায় একটা লাল ফিতা বাঁধা রাখে। এটা কোনো ধর্মেও নাই, কিন্তু প্রথা হিসাবে দীর্ঘদিন ধরে কি চর্চিত হয়ে আসছে। সেক্ষেত্রে তাহলে তার অমুক নানিরে ডাইকে নিয়ে আসো, সেইটা মানছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ সে মানছে, তাহলে এটাই একটা প্রাসঙ্গিকতা হিসাবে আসবে। আমি বুঝাইতে কি পারছি? তাহলে একটু নতুন করে 40, 45, 40, 45, 47 এবং 48 ধারাটাকে সুন্দর করে পড়ি, একবার পড়ি।
এই ঠোঁট নাড়ান করবেন, মনে মনে করা হয় না, ঠোঁট নাড়ান। ইমরান ইমরান আর মুরগি রানের মধ্যে পার্থক্য কি? খাদ্যগত পার্থক্য। রিল্যাক্স, বুদ্ধি অনেক করছেন, সেই করছেন। আমি এবার কি দুই সাইডটা স্পষ্ট করবো? একদম পিছনে আমার আক্তার ভাই বন্ধু, আমার বন্ধু। রেডি বন্ধু? সাক্ষ্য আইনের রেজুডিকার দ্বারা কোনটা? বন্ধু যখন সনদ লই আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায়, সাক্ষ্য আইনের রেজুডিকার ধাপ কোনটি? বন্ধুর পাশে মাদারীপুর বলেন তো, বন্ধুরে একটু জোরে জোরে বলেন, কানের কাছে নিয়ে বলেন, একদম কানের কাছে ঠিক করে দিয়ে বলেন যে 40। তারপর আমার জহির রায়হান, হস্তলিপি সম্পর্কে বলা আছে কত ধারাতে? 47। এটা যদি টিপসই দিয়ে আসে তা পারবো? আচ্ছা। তারপরে আমাকে বলবেন হচ্ছে বাপ্পি 48 ধারায় কি আছে? তারপর ধর্ম। এই বিষয়ে যদি কোনো কিছু থাকে মামলায় কি হবে? প্রাসঙ্গিক হবে। আচ্ছা ফাইন। হেডলাইন করি, চরিত্র যখন, চরিত্রের প্রাসঙ্গিকতা, চরিত্রের প্রাসঙ্গিকতা। পিছনে যারা সামনে যারা আছেন এদের ধর্ম কিন্তু চরিত্রের কি? তাহলে অমুকের চরিত্র, তাহলে লেখের চরিত্র দুই প্রকার। বা দুই ভাবে চরিত্র নষ্ট করা যায়। চরিত্র কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে ভালো চরিত্র, আর এই লেখে না ভালো চরিত্র, এক সুনাম, দুই দুর্নাম। সুনাম আর দুই কি? দুর্নাম। তাহলে সুনাম কেমনে হবে? নাদিম স্যার একজন চোর, বাটপার, পড়ায় না, ক্লাসের মতো এসে খালি মিউ মিউ করে, বিড়ালের মতো কি মিউ মিউ করে, এটা কি সুনাম হইছে না? ও আচ্ছা। আর নাদিম স্যারের মতো ভালো মানুষ নাই,
একদম ভালো ভালো ভালো। মেয়েদের দিকে তাকাই না, ছেলেদের নাম তো জানেই না সে। ঠিক আছে, এইটা কি করলাম? এটা সুনাম করছি। আচ্ছা, তাহলে এই কথাটা বলা আছে 55 ধারাতে। চরিত্র দুই প্রকার। দেখেন আবারও কিন্তু কয় প্রকার পাইছি? দুই প্রকার। যে দিক দিয়ে না গার্ডেন, সেদিক দিয়ে দুই প্রকার ভাগ হয়ে যায়। তাহলে এটা কত ধারাতে আছে? 55 ধারাতে। ধারা 52। হ্যাঁ, সুনাম দুনাম মামলায় তো প্রাসঙ্গিকতা আমি বলছি। ধারা কত? 55। চরিত্র কত প্রকার? এক হচ্ছে সুনাম আর দুই দুর্নাম। ধারা কত বললাম এবার? 52 বলেছি। দেওয়ানি মামলায় সচ্চরিত্র অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় ধারা 52 বলছি এখন। দেওয়ানি মামলায় সচ্চরিত্র অপ্রাসঙ্গিক। দেওয়ানি মামলায় সচ্চরিত্র অপ্রাসঙ্গিক, কিন্তু বিচার্য বিষয় যদি ক্ষতিপূরণ বা মানহানি নিয়ে হয়, বিচার্য বিষয় যদি ক্ষতিপূরণ বা মানহানি নিয়ে হয়, সেক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক হবে। বিচার্য বিষয় যদি ক্ষতিপূরণ বা মানহানি নিয়ে হয়, সেক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক হবে। ওকে। ধারা 53। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি বা আসামি ভালো চরিত্রের অধিকারী, একথা প্রাসঙ্গিক হবে। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি বা আসামি ভালো চরিত্রের অধিকারী, একথা অভিযুক্ত ব্যক্তি বা আসামি। কি স্বামী? আহা, স্বামী না আসামি। ফৌজদারি মামলায় আসামি বা অভিযুক্ত ব্যক্তি ভালো চরিত্রের অধিকারী, একথা কি হবে? প্রাসঙ্গিক হবে। তাহলে এটার একটা উল্টা কথা আছে। কি কথা? তাহলে ফৌজদারি মামলায় মন্দ চরিত্র অপ্রাসঙ্গিক লেখা যায় না? ফৌজদারি মামলায় মন্দ চরিত্র অপ্রাসঙ্গিক লিখে নেই। ধারা 54। ফৌজদারি মামলায় মন্দ চরিত্র অপ্রাসঙ্গিক, কিন্তু বিচার্য বিষয় মন্দ চরিত্র নিয়ে গঠন করা হলে মন্দ চরিত্র নিয়ে গঠন করা হলে দর্শন একটু চিন্তা করবেন, কল্পনা করবেন। বিচার্য বিষয় মন্দ চরিত্র নিয়ে গঠন করা হলে মন্দ চরিত্র প্রাসঙ্গিক হবে। লেখছি কি লেখি নাই? গঠন করা হলে মন্দ চরিত্র প্রাসঙ্গিক হবে। লেখছি কি লেখি নাই? তাহলে 55 থেকে 55 থেকে 54 পর্যন্ত পড়ি একবার। সুনাম দুর্নাম, আমি যা বলতেছি রাইট। সুনাম
দেওয়ানি মামলায় সর্বোচ্চ অপ্রাসঙ্গিক। উনি একজন মুসলিম পরিবারের সন্তান, ভালো, এগুলো দেওয়ানি মামলা বলার দরকার নাই। দেওয়ানি মামলা আমরা বলি না, তুমি একজন মুসলিম পরিবারের সন্তান, ভালো লোক, এই সেই হাবি দাবি বলি দেওয়ানি মামলায়। ফৌজদারি মামলায় জামিনের ক্ষেত্রে এসে বলি মুসলিম পরিবারের সন্তান, সে পলাইয়া যাইবে না, তারা জামিন দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। এটা কি ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক হচ্ছে না? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ, অনেক ভালো, বউ পিড়ায় না। রিল্যাক্স হইছে? তাহলে আমরা কেন এলোমেলো পড়ছি আমরা কি বুঝতে পারছি? টপিক নির্ভর পড়া পড়েছি আমরা, তাই না? তাহলে এবার কাগজ কলম বন্ধ করি। শেরে বাংলা ফজলুল মতো হইলে, ঈশ্বরচন্দ্রের মতো হইলে, তারপর আরো কি যেন আছে আপনার, যে আমেরিকানো পোলাপান বই ছাড়তে ওস্তাদ ছিল, ওদের মতো হইলে পালায় দেন। বই ছিঁড়ে অনেকেই বড় লোক হইতে, বই কিনে অনেকে কি বই লিখে অনেকে আউলিয়াও হয়েছে। রেডি? রিল্যাক্স, মাথা কি ঠান্ডা? এ বন্ধু, আঙ্গুল কয়টা? আঙ্গুল কয়টা বন্ধু? দেখা 3টা যাচ্ছে, বাকি 2টা কি অদৃশ্য হয়ে গেল বাবু? আঙ্গুল কয়টা বন্ধু? আপনার জন্য আরেকটা প্রশ্ন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? আপনার জন্য, হ্যাঁ, তাজউদ্দিন বা নজরুল, এরকম কেউ? রাষ্ট্রপতি? 2টাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তাও কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী শব্দটা লাগাইলে ওই 2জন আসে। দেখেন, শব্দের পেঁয়াজ বুঝতে হবে। এখানে আঙ্গুল কিন্তু 5টাই আছে। আমি জাগাইছি কয়টা যখন প্রশ্ন করতাম, কইতেন 2টা, বুঝানো কয়টা? 2টা, আর জাগাইছি 3টা, মোট কয়টা আছে? তাহলে আঙ্গুল আছে কয়টা? প্রশ্ন বুঝতে হবে। রিল্যাক্স, তাইলে না বন্ধু? তাহলে আপনারা দিয়ে শুরু করি আমি, ঠিক আছে বন্ধু? 17 ধারাতে কি আছে আপনি বলতে পারবেন? আপনারা কিন্তু জিজ্ঞেস করতেছি, বিব্রত হয়েন না, ঠিক আছে? না পারলে দোষ না, আপনার মতো দোষী মানুষ এখানে অনেকেই আছে। ডিসি সাহেবের মতো মানুষ অনেকেই আছে, কিন্তু উনি প্রকাশিত হইছে। 17 ধারায় শিকার বা এডমিশন আছে। এডমিশন, যারা যারা এডমিশন দেন নাই নিয়ে নেবেন। কত ধারায় আছে? আচ্ছা, এরপরে আমরা 115 ধারা পড়ছি, এস্টপেল। এরপরে আমরা 31 ধারা পড়ছি, যে এই অ্যাডমিশন কনফেশন গ্রহণ করা আদালতের ইচ্ছাধীন, স্বেচ্ছাধীন বা সবিবেচনামূলক। এরপর আমরা পড়ছি 24 ধারা, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি। এই তাকাও না কেন আমার দিকে, ইয়াং ম্যান? কি ব্যাপার, কি হয়েছে? কষ্ট হচ্ছে? প্রথম ক্লাসে ঘুম আসে, কারণ খুব বেশি মনোযোগী হইলেও ঘুম আসে, খুব অমনোযোগী হইলেও ঘুম আসে। আপনি শক্তপোক্ত হবেন না, রিল্যাক্স হন, ওকে? 25-এর নাম কি? 26, 27, 29, নেশাগ্রস্ত। এরপরে আমরা পড়ছি কত? 40, বলেন। এরপর পড়ছি 45, তাই তো? চাকরি ক্ষেত্রে। এরপর 47, 48, ছোট করে সামারি লেখেন, সামহারি। সতেরো সমান সমান এডমিশন বা শিক্ষক। দেখেন না কেন, আপনি কি পীর হয়ে গেছেন? আমাদের এলাকায় কিন্তু পীর কাইটা দেয়। আমি গাছে উঠলে পীর সহ ডাব কাটি আমরা।
না উনি ঝুনা হতে চাচ্ছেন, এই কারণে কি বলছি। 17তে কি আছে? আচ্ছা, এরপরে পড়ছিলাম আমরা হচ্ছে 115 এস্টপেল বা প্রতিবন্ধক নীতি বা স্বকার্যজনিত বাধা। আমাদের এলাকায় কিন্তু আসলে তিল কাটি আমরা, একটা দুইটা ডাব ফলায় না। প্রতিবন্ধক 31 এডমিশন ও কর্পোরেশন গ্রহণ করা আদালতের ইচ্ছাধীন, স্বেচ্ছাধীন বা স্ববিবেচনামূলক ক্ষমতা। চব্বিশের নাম কি? প্রলোভন, ভীতি প্রদর্শন। আপনার কিছু হয়ে গেছে? ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি। 25 পুলিশ। 26 ম্যাজিস্ট্রেট। 27 আলামত। আলামত দেখা যাচ্ছে অনেক। পরীক্ষার পূর্বাভাসের আলামত। 29 এইটা সবাই জানে, আমি টের পাই, নেশাগ্রস্ত, এটা সবাই জানে। আর 375 দণ্ডবিধি, এটাও সবাই জানে, টের পাই। আর 497 302 এগুলো সবাই জানে। হ্যাঁ, 303 জানেন আপনি? তারপরে কত আছে? 29-এর পরে 40 দ্বিতীয় মামলা, পরবর্তী মামলায় বাধা হবে। হ্যাঁ, বা রেপ জুডিকাটা। বন্ধু লেখছি। এই তাইসুর, আপনার ফোন আমার কাছে না? আমি নিজেরটাই কই বলতে পারি না। 45 45 চারটি ক্ষেত্রে অভিমত নেওয়া যাবে। বিজ্ঞান কলা আইন, হস্তলিপি বা টিপসই। কি সহি? রেখা আসবে না এখানে। রেখা, আচ্ছা রেখা ম্যাডাম কি মারা গেছে? আচ্ছা। 48 47 বলছি মনে হয়, অনেকেই লিখতে। হস্তলিপি বা হস্তাক্ষর বিশারদ। কোন লিপি? হ্যাঁ, আমাদের এখানে কিন্তু 2-3 জন লিপি আছে, এরা না কিন্তু। এই আপনার কিন্তু বউ নাই, লিপির মালিক 48 ধর্ম প্রথা বা অধিকার, ধর্ম প্রথা এভাবে লিখি। অধিকার, ওরে চ্যালেঞ্জ। হ্যাঁ, দেখাই দেবো স্বর্ণ করে চাবি না আসা। লেখছি। এবার 55 চরিত্র 2 প্রকার। 52 হচ্ছে দেওয়ানি, 53 হচ্ছে ফৌজদারি। 54
ফৌজদারি মামলার মন্দ চরিত্র। চুয়ান্ন, ফৌজদারি মামলার মন্দ চরিত্র। অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক লেখছি। এবার কলম রাখেন। এই বাবু রাকিব, আমি কিন্তু খুব বিরক্ত আমার নিজের উপরে। 40 হচ্ছে দ্বিতীয় মামলায়, দ্বিতীয় মামলা যখন পরবর্তী মামলায় বাধা বা রেস জুডিকাটা। একটু কলম রাখি, কলম রাখি। আল্লাহর রাস্তে 5টা মিনিট পোলা পাইনের পড়া বোঝেন একটু 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 লাউডলি পড়বেন যেন কানে পৌঁছায় পড়া, নিজের পড়া নিজের কানে পৌঁছায়। পড়েন।